সকালটা শুরু করছি আপনার শ্রুতিমধুর বাঁশির সুর দিয়ে। আপনাকে জায়ানন্দিনী টেলিবাংলাতে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, জায়ানন্দিনী টেলিবাংলাতে আমি আছি সবরা জাহান জেরিন, আমাদের নিয়মিত অনুষ্ঠান শিল্পকথন নিয়ে। আজ আমাদের সাথে শিল্পকথনে রয়েছে সুবর্ণ চক্রবর্তী তন্ময়, একজন তরুণ শিল্পী। চলুন তার ব্যাপারে বিস্তারিত জেনে নিই। সুবর্ণ চক্রবর্তী তন্ময়, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের জায়ানন্দিনী টেলিবাংলায়। আমি আমাদের আলোচনা শুরুতে আমি আপনার ছোটবেলাটা সম্পর্কে একটু দর্শকদের উদ্দেশ্যে জেনে নিচ্ছি। আমার বাড়ি শেরপুরে, আমি ওইখানেই বড় হয়েছি। তারপর ময়মনসিংহে পড়াশোনা, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করলাম। টুকটাক ছোটবেলা থেকেই ছবি আঁকি, হ্যাঁ, সেই সূত্র ধরেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখন টুকটাক ছবি আঁকি, বাঁশি বাজাই, এইভাবেই। আচ্ছা, এই যে ছোটবেলা থেকে আপনি ছবি আর্ট করেন, কখনো কি তখন স্বপ্ন ছিল যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করবেন, সেখান থেকে আপনার? না, ছোটবেলায় সেই চিন্তা করা হয়নি। এটা কলেজে ভর্তি হওয়ার পর থেকে। কলেজ কি ময়মনসিংহে ছিল, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ। তখন মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়তে চাই। তখন পড়াশোনার ইচ্ছাটা তৈরি হয়, তখন টুকটাক করে পড়াশোনা শুরু করতে থাকি। আচ্ছা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের তো ভর্তি পরীক্ষা হয়, একটা ভর্তি পরীক্ষার জার্নি চলে, সেই ভর্তি পরীক্ষাটা যদি আপনি মানে শুরু করেন, যে সেটা কিভাবে ছিল আপনার? এটা তো কোচিং করতে আসলাম ঢাকায়। ঢাকায় মানে আসা, এমনিতে মামার বাড়ি মিরপুরে, খুব বেশি যাতায়াত ছিল না। এই জায়গায় কোচিং করতে আসি, গ্রিন লাইফের পেছনে থাকতাম, মনে আছে। তো তখন থেকে কোচিং করি, চারুকলার একটা কোচিং করতাম। এই করে তারপরে আবার পরীক্ষা দেওয়া, এই অ্যাডমিশন দিয়ে তারপর চান্স পেয়ে গেলাম। অনুভূতি কেমন ছিল যখন? খুবই দারুণ, এটা আসলে বলে বোঝানোর মতো না। আর চান্স পাবো এরকম মনে হয়নি আসলে, তো পেয়ে গেছি। এই যে স্বপ্নের জায়গায়, চেষ্টা তো ছিলই অবশ্যই। আর যেহেতু পেয়ে গেছি, পরবর্তীকালে আর ফাঁকি দেওয়ার সুযোগ ছিল। এমনিতে ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, তো এখানে আসার পরে আসলে খুবই খেটেছি, এখনো খাটতে ভালো লাগে আমার। আপনাকে যদি এখন বলা হয়, যেহেতু আপনি পাশ করে গিয়েছেন, এখন যদি বলা হয় যে আপনার যারা জুনিয়র আছে কিংবা যারা হচ্ছে চারুকলা নিয়ে আসলে পড়াশোনা করতে যাচ্ছে, ইন্টারমিডিয়েট শেষ করলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে কিভাবে আগালে তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পারবে? তাদের প্রচুর পরিমাণে পড়তে হবে, দেশকে নিয়ে, আন্তর্জাতিক নিয়ে পড়তে হবে। তারপর ছবি আঁকা আপাতত না হলেও চলবে, একটা নির্দিষ্ট সময়ে কোচিং করায় চারুকলায়, ওটা করতে পারে, তখন হয়তো টুকটাক ড্রয়িং করবে সে। কিন্তু অনেকে বাদ পড়ে যায় আসলে এই জায়গায়, যে ড্রয়িংটা ভালো থাকে, পড়াশোনাটা খুব একটা সুবিধার থাকে না। তো আমি বলবো যে তারা পড়াশোনা করুক আগে, ড্রয়িংটা আস্তে আস্তে হয়ে যাবে, এটা আসলে লাইফ টাইম প্রসেস। সো এই। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডে যখন আপনার সাথে কথা বললাম, তখন জানতে পারলাম যে আপনি বাদ্যযন্ত্রের সাথে অনেক বেশি কানেক্টেড। হ্যাঁ, বাদ্যযন্ত্রের সাথে যে আপনার কানেকশনটা কিংবা এটার গল্পটা শুনতে চাচ্ছি। আমার আঙ্কেল আসলে ডাক্তার ছিলেন, আর উনি টুকটাক কাঠের কাজ টাজ করতেন। তো তার হাতুড়ি বাটালি নিয়ে টুকটাক কাজ টাজ করি, তখন হয়তো কাঠের কি বানাচ্ছি, স্কাল্পচার করছি কোনো, ওগুলো থেকে আস্তে আস্তে মানে আগ্রহ জাগে যে এই জাতীয় কাজ করা যায় পেইন্টিংয়ের পাশাপাশি। হ্যাঁ, তো আমি চারুকলায় ভর্তির আগেই আসলে কার্ভিংটা আয়ত্ত করে ফেলি। তখন পরবর্তীকালে যখন একাডেমির আওতায় আসি, তখন আমার এটা অনেক বেশি ইজি হয়ে যায়, ড্রয়িং সেন্সটা ভালো হয়, ফলে কার্ভিংটা কীভাবে কী হবে এটা আমি বুঝতে পারি ভালো, ডাইমেনশন সেন্সটা হ্যাঁ পরিপূরক। হ্যাঁ, এখন আসলে স্থাপনা শিল্প চলছে কন্টেম্পোরারি আর্টের ক্ষেত্রে, তো এগুলি খুবই কাজে লাগে আর কি, যে ছবি আঁকার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকা যাবে না, সব কিছুই করতে হবে। হ্যাঁ, আপনি হচ্ছে এই যে বাদ্যযন্ত্র নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই মুহূর্তে? বাদ্যযন্ত্র টুকটাক শখে বানাই, বাজাই, কিন্তু আমাদের যে আসলে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলো নিয়ে মানুষ চর্চা করুক, জানুক, একতারাকে দেখে দোতারা না বলুক, দোতারাকে দেখে একতারা না বলুক, এইটাই চাই। হ্যাঁ, পরিচিতিগুলি সুন্দরভাবে হোক। তো এই যে পরিচিতি মানে আমাদের সোসাইটিতে
এই নিয়ে আপনার কি কোনো চিন্তা আছে যে এভাবে আসলে জিনিসটা মানুষের কাছে আরো সহজ করা যায়, কিংবা এরকম ভাবে যদি আগায় তাহলে আমরা এটা মানুষ বুঝতে পারবে যে আসলে এইটার নাম কি, এই বাদ্যযন্ত্রের নাম কি? আমি এরকম আসলে কোনো চেষ্টা আপনার করি, thinking আছে আমি কিনা? আমি আসলে আমার জায়গা থেকে চেষ্টা করি যে মানুষ চিনুক। হুম। আমি নিজে বানাই, তখন ফেসবুকে নানাভাবে আসলে পোস্ট দিই, দেখুক যে এইটা এইভাবে। আপনি তো হচ্ছে চারুকলা থেকে শেষ করলেন, হ্যাঁ। আপনি তো পেন্টিং ডিপার্টমেন্টে হ্যাঁ, ছিলেন, তাই না? পেইন্টিং ডিপার্টমেন্ট। আপনার ওখানে আপনার কাজটা কি, মানে আপনি কি ধরনের পেন্টিং গুলো সচরাচর একাডেমিক করতেন? ওয়ার্কটা বেশি করা হয়েছে, মাস্টার্সের কাজ মাস্টার্সে কিছু ছিল, হুম, হুম। আর এখনো টুকটাক করি। সামনে একটা সলো এক্সিবিশন আছে আমার। আপনার সোলো এক্সিবিশন হ্যাঁ, করছেন? সেপ্টেম্বরের 25 তারিখ আলিয়াস প্রসেসে হবে। আচ্ছা, আপনি আমাদের দর্শকদেরকে নিমন্ত্রণ করতে পারেন। হ্যাঁ, সেপ্টেম্বরের 25 তারিখ শুক্রবার আমার একক প্রদর্শনী আছে, তো আপনারা নিমন্ত্রিত। অসংখ্য অসংখ্য মানে আনন্দের বিষয় যে আপনি এত অল্প বয়সে, এত ইয়াং এজে আপনি নিজের একটা সোলো এক্সিবিশন করছেন। এটা আসলে খুবই মানে আশ্চর্যজনক বিষয়। এরকম আমাদের আসলে ইয়াং আর্টিস্ট যারা থাকে তাদের কিন্তু ওরকমভাবে স্পেস দেওয়া হয় না, তাই না? সেই জায়গায় আপনি নিজেকে এরকম জায়গায় নিয়ে গেছেন, তার জন্য আপনাকে অনেক হ্যাঁ, অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে এখন মানে যেটা আপনার থেকে জানতে চাচ্ছি, এই যে আপনার পেন্টিং, রিয়েলিস্টিক পেন্টিং করেন, এটা হচ্ছে আপনার যখন করেন কোনো একটা মানে জিনিসকে আপনি ভাবেন যেটা আপনি তুলবেন, তখন আপনি কি কি চিন্তা করেন, কিংবা রঙের ক্ষেত্রে কিভাবে কি ইউজ করেন? রিয়েলিস্টিক পেইন্টিং আমি আসলে নিজে গ্রিন সিরিজ নিয়ে কাজ করি বেশি, যেহেতু প্রকৃতির বিরুদ্ধে মানুষ টিকতে পারে না, তো প্রকৃতি নিয়ে কাজটা বেশি করি। আর নানা সময় নানা কিছু করা হয়, যেমন পোর্ট্রেট করা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে রিয়েলিস্টিক চর্চাটা আসলে দরকার, যে আমাদের দেশে কারো হয়তো একদিকে এত জন্মদিনে একটা সুন্দর। ছবি, হ্যাঁ, হ্যাঁ, কারো হয়তো জন্মদিনে প্রিয়জনের ছবিটা গিফট করবে, তখন একটা ভালো ছবি এঁকে দিলে এটা গ্রহণযোগ্যতা বেশি থাকে আর কি। এমনিতে রিয়েলিস্টিক একটা পেন্টিংকে একদম টোটালি কমপ্লিট করতে কেমন সময় লাগে? এটা যত বড় কাজ হয় এর উপর নির্ভর করে, কোনটা হয়তো 1 মাস 3 দিন লাগে, কোনটা হয়তো 15 দিন লাগে, এরকম আর কি। আচ্ছা, এই আপনি যে যেহেতু রিয়েলিস্টিক পেন্টিং করেন, এটাকে নিয়ে আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? রিয়েলিস্টিক কাজটা আমি আজীবনই করতে চাই, যেহেতু বাংলাদেশে গ্রহণযোগ্যতা আছে, এটার মাধ্যমে একটা ইনকাম হয়, তো চলতে গেলে তো আমাদের সাপোর্ট লাগে অবশ্যই অনেক। লাগে। হ্যাঁ, এটার জন্য আমি করি আর কি, আর করতেও চাই। আচ্ছা, আপনি যেহেতু ইনকামের বিষয়টা এখানে আসলো, আমি হ্যাঁ। আদারওয়াইজ এই কোশ্চেনটা করতাম হ্যাঁ। না। আপনি যখন চারুকলায় ভর্তি হন, তারপর প্রথম এই চারুকলা থেকে আপনার কোনো ছবি কিংবা পেন্টিং থেকে আপনার প্রথম যে ইনকামটা হয়, সেটার ফিলিংসটা কেমন ছিল? আর ওই ইনকামটা কেমন, মানে কি কি পরিমাণ অর্থ ছিল? এইটা আসলে মনে নাই। হ্যাঁ। আর চারুকলায় ভর্তির আগেই আসলে ইনকাম টুকটাক ছিল, যে পোর্ট্রেট করতাম যেহেতু। তখন থেকে মানে ভর্তি হ্যাঁ, হওয়ার আগে হ্যাঁ, থেকে? কলেজ লাইফ থেকেই টুকটাক ছিল আর কি। তো সেটা মানে অর্থের পরিমাণটা কেমন ছিল? অর্থের পরিমাণ খুব বেশি ছিল না, হয়তো 500-1000 টাকা এর মধ্যে ছিল আর কি, এবং কিন্তু ওইটার আনন্দ অন্যরকম ছিল আর অন্যরকম কি। ছিল। হ্যাঁ, আমি যদি আজ থেকে ধরেন 7-8 বছর কিংবা 10 বছর আগে বলি, তখন কিন্তু 500-1000 টাকা ভালোই একটা ছাত্র, হ্যাঁ, 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 তাই না? হ্যাঁ। ওটার ফিলিংস বাসার ব্যাকআপ ছিল, কিন্তু ওইটার আনন্দ অন্যরকম। যে নিজেরটা আসলে উপার্জনের হ্যাঁ, আলাদা একটা একদম একদম, এখনো তাই মনে হয় যে নিজের যখন উপার্জনের, হ্যাঁ, মানে প্রতিবারই একই রকম ফিলিং কাজ করে। হ্যাঁ, ভালো লাগা তো থাকেই যে আচ্ছা, পরিশ্রম আপনাদের করছি। তো মানে আপনাদের তো ক্যাম্পাসে সবসময় এক্সিবিশন হয় আপনাদের, এরকম কোনো হয়েছে যে আপনার এক্সিবিশন দেখতে আসলো, কারো খুব ভালো লাগলো, সে ওখান থেকেই এটা মানে কেনার জন্য আপনাকে? এইটা অন্যান্য গ্যালারিতে খুব বেশি হয়, আমাদের জয়নুল গ্যালারিতে খুব মানে কম লোক আসে, যাদের বেশি পাবলিক ফিগার হলে তাদের হয়তো আসে। হয় এরকম। কিন্তু এরকম হয়েছে যে আপনি বাইরে কোথাও এক্সিবিশনে ছবি গিয়েছে, আপনার সেটা এতই বেশি পছন্দ হয়েছে সেটা? না, বাহিরে আসলে আমার খুব বেশি এক্সিবিশন করা হয়। আমাদের আলোচনা আরো হবে, তার আগে আরেকটা বাঁশি শুনে নিই।
অতুলনীয়, অসম্ভব সুন্দর। আমি এখন খুবই কৌতূহল একটা প্রশ্ন করব যে এই এত বড় দাড়ি রাখার পিছনে কি কোনো রহস্য রয়েছে না, নাকি? কোনো রহস্য নেই, আমার আসলে দাঁড়িয়ে রাখতে ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এইটাই এটা কারণ। এটা হচ্ছে কবে থেকে শুরু করলেন জানি? এটা আমি করোনার সময় থেকে রাখি। করোনার সময় থেকে। পরবর্তীকালে আমার নানা সময় আসলে নানাভাবে নিজেকে দেখি। হুম। তো মাঝে তো আমার মনে হয় একবার চুল ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নানান সময় নানা কিছু করি আর কি। জীবন একটাই, নানা কিছু করতে সবকিছুই হবে। চেষ্টা হ্যাঁ, করতে হবে। চারুকলা যখন পড়াশোনা করেন তখন কোনো স্মৃতি রয়েছে যেটা আসলেই খুবই আপনার কাছের, কিংবা এখনো যখন ওটার কথা চিন্তা করেন মানে আপনি হচ্ছে আহ, হারিয়ে যান এরকম কিছু? যেহেতু ওখানেই অনেকটা সময় দিনের কাটে আপনাদের। স্মৃতি বলতে ফার্স্ট ইয়ারের দিনগুলো মনে পড়ে খুব, যে আমরা আসলে ছোট পাখি থাকি তখন আসলে উড়ি অনেক, ওই ওড়াটা মিস গ্রুপটা অনেক, করি আর কি। সার্কেলটা বড় থাকে। সার্কেল বড় থাকে, সবার সাথেই আসলে মজা টজা হয়, হুম। উঠতে থাকি, এই ওড়াটা মিস করি এখন আসলে। চারুকলার কাজের চাপে আসলে কোনো কিছুই চারুকলার এখন। কোন দিকটা আপনি যখন এখন যেহেতু ক্যাম্পাসে রেগুলার যাওয়া হয় না, কোন দিকটা মিস করেন? ওই তো আড্ডা মিস করি। আড্ডা। হ্যাঁ। আর ওখানকার আর- খাবার দাবার, আমি তো ওখানকার খাবার দাবারের আমি খুব ফ্যান। না, খাবার আমি আসলে খুব বেশি খাই না আমি। তাই? হ্যাঁ, আমার খাবার দাবার খুব একটা পছন্দ না, আমার কাজ করতে বেশি ভালো লাগে, কাজ করি বেশি। কাজ করেন। হ্যাঁ। আপনার হচ্ছে এখন আপনার পুরো নিজের জীবনটাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাইছি একেবারে। যদি আপনি বলেন যে আমি আগামী 10 বছর অথবা 5 বছর এই আর সময়ের কাজ করতে চাই, নিজেকে এই জায়গায় এক্সপোজ করতে চাই। আমি আসলে প্ল্যান করে আগাতে পছন্দ করি, আর নিজেকে একটা অন্য জায়গায় দেখতে চাই, যেহেতু লাইফ একটাই, হুম। এর এর মধ্যেই কোনো না কোনো কিছু করতে হবে। হুম। সো কাজের মাধ্যমে আসলে উঠতে হবে, এইটুকুই জানি। যদি এরকম হয় যে বাংলাদেশের বাহিরে আপনার কখনো নিজেকে নিয়ে কিংবা কাজ নিয়ে করার সুযোগ হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? বাইরে যাওয়ার তো ইচ্ছা আছেই, হুম। কিন্তু বাইরে থাকার কোনো ইচ্ছা নেই। দেশেই আসলে কোনো কিছু করব, কিন্তু কোনো এক্সিবিশন বা ঘুরে আসা এটা হতে পারে। এই যে ঘুরে আসার কথা বললেন, আপনাদের যে আর্ট ফর্মে কাজ করেন এটার সাথে ঘোরাটা রিলেটেড, মানে রিলেটেড কি? এতে কি অনেক আপনার হচ্ছে কাজের ফর্ম চেঞ্জ হয় কিংবা? হ্যাঁ, এটা নানাভাবে হতে পারে। হুম। কেউ আসলে ল্যান্ডস্কেপ করে, ও ওর মতো করে দেখে, ও কোনো একটা জায়গায় গেল, আর্ট মিউজিয়ামে গেল, ওইখানে একটু স্টাডি করে, নানাভাবে আসলে নিজেকে ডেভেলপ করার সুযোগ আছে। আপনি যেহেতু ছোট থেকে আপনার আর্ট ভালো লাগে, আপনার আপনি কাকে দেখে ইন্সপায়ার হন কিংবা কার কাজ আপনাকে সবসময় আমাকে অনেক টানে বিশেষ করে সালভাদর দালি, হুম। সাররিয়ালিজমের আর্টিস্ট ছিলেন, ওনার কাজ তো খুবই ভালো লাগে। এছাড়া কেউই আসলে কম না, আসলে কম। নানা জনের কাছ থেকে মানে নানা কিছু আপনার হচ্ছে নিয়ে আসলে। গালিতে অনেক বেশি হ্যাঁ টানে। হ্যাঁ। আচ্ছা, আমি এখন যেহেতু আমাদের অনুষ্ঠান একদম শেষে চলে এসেছি, আমরা শেষটা আপনার বাঁশি শুনেই করব। তার আগে আপনার থেকে একটা শেষ কোশ্চেন করি। যদি বাংলাদেশের সাংস্কৃতিক শিল্পটাকে আমরা যদি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চাই, তাহলে একজন আর্টিস্ট হিসাবে আপনি এটাকে মানে কিভাবে করলে এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের শিল্পটাকে বাহিরে জানতে পারবে? আপনার আমাদের আসলে প্রথম কথা প্রচুর চর্চা করতে হবে, তারপর সবার সাপোর্ট দরকার, এটা হচ্ছে বড় কথা। এইটাই আসলে কম পাওয়া যায়। কম পাওয়া যায়। হ্যাঁ, ফ্যামিলির সাপোর্টটা বড় বিষয়। তো ফ্যামিলি থেকে যদি সাপোর্ট পাওয়া যায়, যে এই লাইনটা আসলে কঠিন, প্রতিটা লাইনই কঠিন, কিন্তু এইখানে আরো বেশি কঠিন। কি করব আসলে জানা থাকে না। বলা হয় যে আমি ডক্টর হব অথবা হ্যাঁ, ইঞ্জিনিয়ার হব হ্যাঁ। কিংবা লয়ার হব, ফ্যামিলি খুব বেশি খুশি হয়। হ্যাঁ। বাট যদি আপনি বলেন যে আমি চিত্রশিল্পী হব হ্যাঁ, কিংবা আমি ভাস্কর হব, তাহলে আসলে এটা তো কোনো ফিউচার নেই। তো সেই দিক থেকে আপনার কি মনে হয়? ফিউচার খুবই ভালো, হ্যাঁ, এটা তো মানে ফ্যামিলি বুঝে না আসলে। হ্যাঁ, এটা আসলে নিজেকেই বুঝে বুঝে নিজেকে পুশ করে করে আগাতে হবে। এর আসলে অন্য কেউ কোনো কিছু বলে দিবে না। ইওর লাইফ ইওর চয়েস। সো চেষ্টা করতে হবে কিছু। আমরা যেহেতু আমাদের অনুষ্ঠানটা আরো বড় করা যায়, কিন্তু আমার মনে হয় যে কিছু জিনিস থেমে যাওয়াটাই ভালো। তাহলে হচ্ছে নিজের মনের মধ্যে একটা থাকে যে না, শেষ হয় না কিছু ব্যাপার। হ্যাঁ। আমার মনে হয় সেই জিনিসটা রেখে দেওয়াই ভালো। আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আপনার শিল্প নিয়ে, দেশ নিয়ে, তাহলে দর্শকরা অনেক খুশি হবেন। আমি আসলে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, আমি অবশ্য তরুণ, অবশ্যই। কিন্তু আমার জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে
প্রচুর চর্চা করো, তুমি করেই বললাম সবাইকে। হুম হুম। আর এর বিকল্প কিছু নেই। আর বেশি কাজ করলেই মানুষের কাছে পরিচিতি পাওয়া যাবে, আমার শিল্প সম্পর্কে ধারণা পাওয়া যাবে আর কি। প্রিয় দর্শক, শিল্পকথনে আজ আমাদের সাথে ছিলেন সুবর্ণ চক্রবর্তী তন্ময়। তার কথা শুনে, তার শিল্প সম্পর্কে জেনে আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও আমাদের অনুষ্ঠান বিদায় নেওয়ার আগে সুবর্ণ চক্রবর্তী তন্ময় থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আমি দর্শকদেরকে জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানটা শেষ করব সুবর্ণ চক্রবর্তী তন্ময়ের একটি বাঁশির সুর দিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।